বাংলাদেশের তথা চট্টগ্রামের শ্রেষ্ঠ সত্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা জনাব সালাউদ্দিন আহমদ। অভিযোগ আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রথমে আমি জানি আপনারা এখানে আমার কর্মসূচি এত বেশি লম্বা চলেছে আজকে এখানে আস্তে আস্তে এখানে নির্ধারিত কর্মসূচি হয়তো 3টা। সংসারের কাজ ফেলে সারাদিন এখানে বসে আছে আমাদের কথা শোনার জন্য দেখার জন্য সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রার্থনা করছি। আমার বিরোধী আমি দীর্ঘ 1 বছর আপনাদের সামনে এসে দাঁড়াতে পারি না। বন্ধ করে না কথা। দীর্ঘ 1 বছর আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে নাই। দলের এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার জন্য আমার ওইখান থেকে ইচ্ছা থাকা সত্ত্বেও সেই জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। নির্বাচনের সময় ঘনিয়ে এসছে। আশা করছি ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সুবিধাজনক সময়ে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই নির্বাচন বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে। আগামী নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সকল নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, নীতি নির্ধারণী নির্বাচন। বাংলাদেশের যাত্রাপথ, গণতন্ত্রের যাত্রাপথ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্ত আমাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে
অত্যন্ত সচেতনভাবে আমাদের প্রয়োগ করতে হবে। এই ভোটাধিকার প্রয়োগের এই পর্যন্ত আমাদের সীমা নিয়ে আসতে আসতে নির্বাচনের তফসিল ঘোষণা করানোর জন্য এই দীর্ঘ 1 বছর পর্যন্ত আমরা সংগ্রাম করে এসেছি, গণতান্ত্রিক সংগ্রাম, আলাপ আলোচনা করে এসেছি। অনেক ষড়যন্ত্র হয়েছে যাতে এই নির্বাচন পিছিয়ে যায়। অনেক দল মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু এমন সব কর্মসূচি প্রদান করে যাতে নির্বাচন পিছিয়ে যায় বা না হয়। আপনারা লক্ষ্য করেছেন, তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কর্মসূচি দিয়ে গণতন্ত্রের বিপক্ষে। তারা এমন একটা মুখোশ ধারণ করে যেন তারাই ইসলামের ধারক বাহক। বাংলাদেশের 92% এই মুসলমানের দেশে, আমরা সবাই ধর্মভীরু মুসলমান। বাকি 8% মানুষ যারা বিভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সকলেরই নিরাপত্তা, স্বাধীনতার, ধর্মীয় আচার অনুষ্ঠানের স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের। এটা তাদের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার। আমরা সেটা পালন করবো ইনশাআল্লাহ, বাস্তবায়ন করব। কিন্তু ধর্মের নামে, ইসলামের নামে ধোঁকা দিয়ে যারা আজকে মা বোনদের কাছে যাচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা কারা? তাদের মুখোশ উন্মোচন করবে। আমরা সবাই ধর্মপ্রাণ মুসলমান, আমরা সবাই ধর্মভীরু। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে, মদিনা ইসলামের পথে আমরা সবাই জীবনযাপন করব। কিন্তু যারা বলছে ওই মার্কায় ভোট দিলে একটা জান্নাত পাওয়া সোজা হবে, ওই মার্কায় সোজা হবে, এত সোজা কেন দুনিয়ার জন্য দিনকে বিক্রি করছেন? কেন দুনিয়ার জন্য আখিরাতকে বিক্রি করছেন? কেন সহজ সরল মানুষকে, মা বোনদেরকে ধোঁকাবাজির মাধ্যমে ভোট আদায় করবেন? নিজেরা ভোট প্রার্থনা করুন, নিজেদের কর্মসূচি প্রদান করুন, দেশের জন্য কি করবেন, মানুষের জন্য কি করবেন আপনারা ইশতেহার প্রদান করুন। মানুষ যদি আপনাদের ইশতেহারের পক্ষে ভোট দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই গণতন্ত্রের ভাষা। আমি আপনাদের কাছে সালাম দিতে এসেছি, কেননা দীর্ঘ 10 বছর প্রায় নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমার মনের যোগাযোগ, আমার মন ছিল আপনাদের কাছে। আমি শারীরিকভাবে নির্বাসিত জীবন যাপন করেছি বটে, প্রতি মুহূর্তে আমি ছিলাম আপনাদের সাথে। সকলের সাথে আমার যোগাযোগ ছিল, যাদের সামর্থ্য হয়েছে তারা আমাকে দেখতে গিয়েছে। এটা এমন একটা ঘটনা, বাংলাদেশের গণতন্ত্র কারাগারে বন্দী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বন্দী করে রাখে। বাংলাদেশের গণতন্ত্র নির্বাসিত ছিল লন্ডনে জনাব তারেক রহমান যখন নির্বাসিত জীবনে থাকতে বাধ্য হয়েছে। আশা করছি তিনি শিগগিরই চলে আসবেন। তিনি শুধু অপেক্ষা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু রিসিভ করে লন্ডন ক্লিনিকে ভর্তি করিয়ে দিয়ে আমাদের ভাবি, ওনার স্ত্রীকে, আমাদের শ্রদ্ধেয় যুবদা ভাবিকে তার কাছে দিয়ে এসে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন। এটার মধ্যেও অনেকে ষড়যন্ত্র দেখছে। অনেকে মনে করছে যে কেন এই করছে না, কেন এই মুহূর্তে আসছে না। মায়ের চাইতে মাসির দরদ বেশি। যার মা, যাকে চিকিৎসা দেওয়ার জন্য তিনি সারা পৃথিবীর ডাক্তারকে এক করে ফেলেছেন, চায়না থেকে, যুক্তরাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকে ডাক্তার নিয়ে এসে, বিশেষজ্ঞ টিম নিয়ে এসে জীবন রক্ষা করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য, সুচিকিৎসা দেওয়ার জন্য, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য নিশ্চিত করছেন। আর সেই ছেলেকে নিয়ে প্রশ্ন করে তিনি চেষ্টা করছেন কোন রকমে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে লন্ডন পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায় গতবারের মতো, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনটা হয়তো রক্ষা করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত রাখে। আমরা রাজনীতি করি, কিন্তু রাজনীতি নিয়ে, এই সমস্ত সম্পর্কের বিষয় নিয়ে
এত কুৎসিত চর্চা যেন আমরা না করি, আমরা যেন মানবিক আচরণ হারিয়ে না যাই। আমাদের এই শোকের দিনে আমরা যখন দুঃখে ছিলাম, আমরা যখন নির্যাতিত ছিলাম, আমরা ফ্যাসিবাদের কবলে যখন ছিলাম, আমরা কারাগারে বন্দী ছিলাম, নির্বাসিত ছিলাম, সেরকম বেদনা বিদুর কাহিনীকে যেন আমরা ভুলে না যাই। আমরা গণতান্ত্রিক যে আবহাওয়া বিরাজ করছে, সেই গণতান্ত্রিক আবহাওয়া অর্জন করতে আমাদের হাজারো শহীদের রক্তে রঞ্জিত করতে হয়েছে আমাদের কালো রাজপথ। আমরা যেন না যাই, আমরা যেন বলে না যাই 2009 থেকে 2024 পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমরা যে সংগ্রাম করেছি, যে রক্তাক্ত সংগ্রাম আমাদের করতে হয়েছে, রক্তাক্ত সিঁড়ি না যাই। বন্ধুগণ, বাংলাদেশের এই গণতান্ত্রিক পরিবেশ, এই অধিকার, এই সমাবেশ করার অধিকার একদিনে অর্জিত হয়নি, এক মুহূর্তে অর্জিত হয়নি, এককভাবে অর্জিত হয়নি। সকল দলের যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী বাকশালের বিরুদ্ধে, সকল দলের, সকল গণতান্ত্রিক মানুষের, সকল ছাত্রের, সকল জনতার, সকল শ্রমিকের, সকল সাংবাদিক বন্ধুদের যৌথ অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের এই স্বাধীন পরিবেশ পেয়েছি। আমরা যেন সেটা বলে না যাই। আগামী দিনে গণতন্ত্র কোনোভাবে ঝুঁকির মধ্যে পড়ে সেই রকম কোন সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। সাংবিধানিক সংস্কারের কথা আপনারা অনেকেই শুনেছেন। এমন সকল প্রস্তাব এসেছিল যাতে করে বাস্তবের সাথে, মানুষের সাথে, দেশের সাথে, বাস্তবায়নের সাথে কোন রকমের সম্পর্ক নাই, সামঞ্জস্য নাই, সেরকম অনেক পরিকল্পনার কথা অনেকে বলছে। আমরা বলেছি যারা অবাস্তব সমস্ত প্রস্তাবনা দেয়, যারা পিআর করে, তারা যদি ইশতেহারের মধ্যে সেটা লেখে জনগণের কাছে যায়, তাদের পক্ষে ভোট দেয়, তখন তারা সংসদে গিয়ে সেটা বাস্তবায়ন করুক, দেখুক জনগণ সেটা চায় কিনা। এদেশের মানুষ পিআর বোঝে? যদি অধিকাংশ মানুষ পিআর নাই বুঝে, তাহলে সেটা উত্থাপন করার মতলব কি? মতলব হলো যাতে বাংলাদেশে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। তাতে করে কারা ফায়দা পাবে? যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি তারা, যারা গণতন্ত্র চায় না তারা, যারা এই দেশে প্রভুত্ব কায়েম করতে চায় তারা। কিন্তু আমাদের সামনে সবার আগে বাংলাদেশ, সবার আগে জনতা, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমাদের সামনে আমাদের আমার আগে আমরা। সব সময় আমরা জনগণের পক্ষের কথা বলি। জনগণ যা চাইবে, জনগণের মতামতের ভিত্তিতে, জনপ্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র বিনির্মাণ হবে, গণতন্ত্র বিনির্মাণ হবে, উন্নয়ন হবে, দেশের সমৃদ্ধি হবে। এই সমৃদ্ধির জন্য দেশের অর্ধেক জনসমষ্টি আপনারা, এই নারী সমাজ, অর্ধেক নর, অর্ধেক নারী, অর্ধেক পুরুষ, অর্ধেক মহিলা, এই হচ্ছে দেশের জনসমষ্টি। আপনাদেরকে পিছিয়ে রেখে, অবহেলিত রেখে, আবদ্ধ রেখে আমরা তো এই দেশের অগ্রগতি নিশ্চিত করতে পারবো না। সেজন্য আমরা নারী অধিকারের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য জাতীয় সংসদ থেকে শুরু করে গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যন্ত সর্বত্র নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই। আমরা জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের জন্য মহিলাদের এইবার 5 ভাগ শতকরা মনোনয়ন দিচ্ছি এবং আগামীবার থেকে শতকরা 10 ভাগ সরাসরি মনোনয়ন দেব। এইটা 50 আসন যে সংরক্ষিত আছে তার বাইরে এইভাবে ক্রমান্বয়ে 100 জন পর্যন্ত উন্নীত হবে। তাহলে নারীর প্রতিনিধিত্ব জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের সর্বত্র বাস্তবায়ন হবে। আপনাদের সমস্ত পরামর্শ অনুযায়ী নারী সমাজের এবং দেশের অগ্রগতি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। এই হচ্ছে সমতা, এই হচ্ছে জনতার ক্ষমতা, এই হচ্ছে গণতন্ত্রের ভাষা। নারীদের সাথে আলোচনা না করে নারী উন্নয়নের কোন পরিকল্পনা আমরা করতে চাই না।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় সৃজন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নের জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা কায়েম করেছিলেন। বিনামূল্যে পুস্তক সহ উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। তিনি 1991 সাল থেকে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রণয়নের মধ্য দিয়ে শিশুদের সেখানে ছেলে মেয়ে উভয়ের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে সেটা, আপনারা সবাই সেটার উপকার পাবেন। এইভাবে অন্তত প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত আমরা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে চাই। তবে আইন করে বাধ্যতামূলকভাবে কোন শিক্ষাকে কখনো বাস্তবায়ন করা যায় না। আমরা এমন সুযোগ, এমন সুবিধা, এমন পরিবেশ সৃষ্টি করব যাতে করে আমার আপনার গরিব মানুষের সকলের সন্তান নিজস্ব উদ্যোগে স্ব-উদ্যোগী হয়ে শিক্ষা গ্রহণ করবে। বাধ্য করতে হবে না। আমরা এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চাই যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বেকারের হাত সৃষ্টি হবে না, কর্মক্ষম হাত সৃষ্টি হবে। যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে না তারা কারিগরি শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে হয় নিজে স্বাবলম্বী হবে, নিজের কর্মসংস্থান নিজে করবে, অথবা নিজের চাকরির ব্যবস্থা করবে। সেরকম দক্ষ হাত আমরা পয়দা করতে চাই, কর্মক্ষম হাত সৃষ্টি করতে চাই। 18 কোটি মানুষের 36 কোটি হাত হবে কর্মক্ষম হাত আমরা করতে পারি। আমরা ফ্যামিলি কার্ড, অর্থাৎ আপনারা যারা মহিলা, যারা পরিবারের প্রধান কর্ত্রী, তাদের কাছে একটা পরিবারের কার্ড দেয়া হবে, সেই ঘোষণা আমরা দিয়েছি। সেই কার্ড যার হাতে থাকবে, পরিবারের মহিলা কর্ত্রী হিসেবে তার একটা সামাজিক নিরাপত্তা থাকবে, অভিভাবকত্ব থাকবে, এবং সেই কার্ডের অনুবলে মাসিক নিত্য প্রয়োজনীয় চাল ডাল সহ সকল দ্রব্যাদি বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে পাবে। প্রাথমিকভাবে আমরা সেটা 50 লক্ষ থেকে 1 কোটি পরিবারের কাছে দেব। পর্যায়ক্রমে সকল দরিদ্র গোষ্ঠীর হাতে হাতে সেই কার্ড যাবে, যাতে করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সবাই চলে আসে, বাংলাদেশে কেউ যেন অভুক্ত না থাকে। আমরা বলেছি আমরা স্বাস্থ্য কার্ড প্রদান করব, দেশের সকল নাগরিকের কাছে সেই স্বাস্থ্য কার্ড থাকবে, কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না ইনশাআল্লাহ। প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাবে এই স্বাস্থ্য কার্ডের মধ্য দিয়ে। আমরা বলেছি আমরা কৃষি কার্ড দেব। এই দেশ কৃষি প্রধান দেশ। আমরা বিশ্বাস করি যে এই দেশের কৃষকদের সংখ্যা সবচেয়ে বেশি, যে দেশ কৃষি নির্ভর দেশ। যতদিন পর্যন্ত কৃষি নির্ভর দেশ থাকবে ততদিন পর্যন্ত কৃষকের অর্থনৈতিক ভিত্তি শক্ত করা প্রয়োজন। যদি কৃষকের মেরুদণ্ড সোজা হয়, শক্ত হয়, অর্থনৈতিকভাবে সে সচ্ছল হয়, তাহলে দেশ সচ্ছল হবে। যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়, কৃষক জাতির অর্থনৈতিক মেরুদণ্ড। এইভাবে আমরা স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার ভাতা সহ অন্যান্য সকল কর্মসূচি মানুষের সামনে প্রদান করেছি। আমাদের প্রতিশ্রুতি, আমাদের অঙ্গীকার, বিএনপির শপথ, এই দেশ একটি শক্তিশালী অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হবে ইনশাআল্লাহ। যে স্বপ্ন নিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন 1971 সালে, যে প্রত্যাশা এবং অঙ্গীকার নিয়ে 2024 আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, এই বাংলাদেশ আর কখনো পরনির্ভরশীল থাকতে চায় না, পরনির্ভরশীল থাকতে দেয়া হবে না। আমরা পরিকল্পনা করব, আমরা রাজস্ব আহরণ করব, আমরা কর্মসূচি গ্রহণ করব, আমাদের দেশের মানুষকে নিয়ে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব। আমাদের সবাইকে একটা জিনিস অনুধাবন করতে হবে, শুধু রাষ্ট্র আপনাদেরকে দিয়ে যাবে, আমাদেরকে দিয়ে যাবে
আমরা রাষ্ট্রকে কিছুই দেব না, তা তো হয় না। আমরাই তো রাষ্ট্র, এদেশের জনগণরাই তো রাষ্ট্র, এদেশের জনগণরাই তো বাংলাদেশ। বাংলাদেশ তো জনমানব শূন্য কোনো ভূখণ্ড নয়। পৃথিবীর যে কোনো দেশ অর্থাৎ সে দেশের জনগণ। জনগণ যদি রাষ্ট্রের কাছে কিছু দিতে চায়, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করতে চায়, রাষ্ট্রকে কিছু দিতে চায়, সেই রাষ্ট্র কখনো পিছিয়ে থাকে না। আমাদের সেই মানসিক পরিবর্তন সাধন করতে হবে। আমরা সবসময় যখন রাস্তা দিয়ে যাই, সবাই বলে এখানে এটা চাই, ওখানে ওটা চাই, এখানে এটা করে দিতে হবে, এখানে এই করে দিতে হবে। আচ্ছা, করে দিতে হবে, করব, কিন্তু আপনি কিছু করবেন না দেশের জন্য। আপনাকে সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে, রাষ্ট্রের গণতন্ত্রকে পাহারা দিতে হবে, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্র যাতে এগিয়ে যায় সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থকে আপনাদেরকে সবার উপরে স্থান দিতে হবে। আমাদের দেশের যে কোনো নাগরিক প্রথমে মনে করে, এটা সমালোচনা করছে না, প্রথমে মনে করে সে নিজে কি পেল। আমরা এখন থেকে চিন্তা করবো দেশের নাগরিকরা আমরা রাষ্ট্রকে কি দেব। রাষ্ট্রকে আমরা একতা দেব, ঐক্য দেব, গণতন্ত্র দেব, সবাই মিলে একসাথে থাকবো, এদেশের উন্নয়নকে আমরা পাহারা দেব, এদেশের উন্নয়নকে আমরা রক্ষা করব, তাহলেই পর আমরা এগিয়ে যেতে পারব। ঠিকাদাররা, কন্ট্রাক্টররা যাতে ঠিক মতো কাজ করে, যে কোনো অবকাঠামো যাতে টেকসই হই, সেদিন আপনাদের পাহারা দিতে হবে। বালির জায়গায় মাটি দিলে মালিক কন্ট্রাক্টর আপনারা ধরে ফেলবেন। যদি 3 নম্বর ইট দেয়, আমাদের অন্য কন্ট্রাক্টর আপনারা ধরে ফেলবেন। এটা আপনার পারে। কেউ যদি আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়, ধর্মের নামে, বর্ণের নামে, গোত্রের নামে, ভোটের নামে যদি আমাদের মধ্যে বিভ্রান্ত করতে চায়, বিভক্তি করতে চায়, আপনারা সেটার জবাব দেবেন। এটাই রাষ্ট্রকে দেওয়া। রাষ্ট্রকে দেওয়ার জন্য সবচাইতে উপযুক্ত একটি স্লোগান আছে, আমরা সবাই আইন মানব, আমরা সবাই সুশাসন কায়েম করব। যদি আমরা সবাই আইন মানি এবং আমরা সুশাসন কায়েম করি, তাহলে পরে রাষ্ট্র এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আইনের শাসন চান? যদি আইনের শাসন চান, সবাই আইন মেনে চলবেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বন্ধুগণ, আপনারা জনগণের পাহারাদার, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করবেন। অতীতের মতো বাংলাদেশের পুলিশ বাহিনী ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার কবলে পড়ে যেভাবে নিজেদের ভাবমূর্তি নষ্ট করেছে, আমরা চেষ্টা করছি যেন তারা জনগণের বন্ধুতে রূপান্তরিত হয় এবং ভাবমূর্তি ফিরে পায়। আমরা আপনাদেরকে সহায়তা করব, আপনারাও জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করবেন। আগামী দিনের নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্র পাহারা দেবেন, বসে থাকবেন না। পুলিশ মিলিটারি এসে আপনাদের নিরাপত্তা দেবে। সেই জন্য সবাই মুক্ত স্বাধীন পরিবেশে নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো প্রার্থীকে, মার্কাকে ভোট দিবেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা হবে দ্বিতীয়, আপনার ভূমিকা হবে প্রথম। কেউ এখানে জবরদস্তি করতে পারবে না। বিগত 16-17 বছর যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার অর্জনের জন্য রক্ত দিয়েছি, আমরা সংগ্রাম করেছি, সেই ভোটাধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ আর কয়েকদিন পরে। এখানে আপনার ভোট স্বাধীনভাবে আপনি দিবেন 16-17 বছরের মধ্যে, যেটা আপনি দিতে পারেন না। সুতরাং এমন ভোটাধিকার নিশ্চিত করতে হবে যে ভোটাধিকারের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মিত হবে। আপনারা উন্নয়ন চান? এই রাস্তা ইয়াংসা, মানিকপুর, কাকেরা হয়ে শিকলঘাট হয়ে, এই যে লোকাচর হয়ে, কৈয়ারবিল হয়ে বড়তুলি পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে সড়ক বিভাগ এবং এলজিডিকে ভাগ করে দিচ্ছিলাম, আপনারা জানেন।
কিন্তু রোড একটা করতে চাইলে আর জায়গা হবে এখন পারলে এমনি করে দিচ্ছি এমনি রোডও চাইলাম সেটাও করতে হ্যাঁ রাষ্ট্ররা এইভাবে সহায়তা করা হয় ত্যাগ স্বীকার করা যত মহাসড়ক আছে যত আঞ্চলিক সড়ক আছে সমস্ত বেতনায় এই সড়ক বিভাগের মন্ত্রী তাই সড়ক নেওয়া করি আচ্ছা এখন গুড়াগাড়া পয়েন্টে হওয়ার তো বলা হবে কিনা হাসপাতাল সেটা মহাসড়ক রাস্তার মধ্যে চিয়ে গিয়ে হয়তো চলে আবার যে জিদ্দাবাজার চলেন চায় করে স্লোগান দিলে চলে নেবে না চলেন গরিবদের ফোন বেড়ানো লাগবে চলে চাইলেন বলুন আলাদি আজি আয় আপনার জবান দিই আল্লাহ জবানত বরকত দিয়ে বাংলাদেশত এই কথা নয় বাংলাদেশত আগামী দিন ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠিত হবে না বাংলাদেশত বিএনপি সরকার গঠিত হবে ইনশাআল্লাহ পয়লা নম্বর প্রকল্প যদি দেয় হাসপাতাল সিটাং সড়ক 6 লেনের বলেন এখন ভারি দেয় বিএনপি আচ্ছা বাটা এই কৃষকের দাবি না জায়গা ছাড়া বলব আমি এমনি শুনে যাবে পদে পদে চলে বলে হাড়ত করে লগিয়ে কথা ফেকুয়া মুশকিল ব্রিজ লাগাই দিয়ে রে মুশকিল ব্রিজ ভান রাস্তাটা অফান এই ব্রিজ গড়িয়ে রে ফেকুয়া বাসকালি আনোয়ারা কৈচ হ্যাঁ আনোয়ারা কৈচার পর্যন্ত সেটা পর্যন্ত রাস্তা করছিলাম না তা এইভাবে হাঁটত করে দিল যাবো ওরা রাস্তা ইবো সেক্টর মধ্যে নেই ওদা জিতে বাজা সেক্টর ফেকুয়ার মাসে আনো করবো ইবা হাসা ইবা গভীর সমুদ্র মন্ডলের সংযুক্ত রাস্তা নয় ইবা সেক্টর করা করব ইবার গাইবা সেক্টর হইব ইবার গাইবা সেক্টর হইব ইবা বেশি সেক্টর হইব ইবা কেন কম সেক্টর হইব এই রেডিও কথা রেখে টেলিভিশন ওলা কই নিয়ে বোধারে তো সগরিয়া বিভিন্ন রাস্তা ইবা সেক্টর মনে করিব ইবা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হইবে ফুল তো মালায় বুঝে তারপর আইলে চলে তৈরি করে তোমার ইগো পয়লা নম্বর মধ্যে উন্নত করবে ইনশাআল্লাহ এর হতা হয়ে যায় মাশাআল্লাহ সবদিও যে মুশকিলি মাথার বাড়ি ব্রিজ পর্যন্ত ইয়া ফুল পর্যন্ত ওখান নোয়া রাস্তাও জাপানি হলো সহায়তা ইবা হইতে 7 বছর লাগে আস্তে আস্তে ইয়ার আগে আর কেমন আগামী 1-2 বছর ভিতরে ইনশাআল্লাহ ফুল চালু করবে কেমন রাস্তা হলো কি জানা হলো না এই নগর দিয়ে আল্লাহ এই ফুল আর যদি আল্লাহ এই সময় মধ্যে যদি খাওয়া পাইছি 2 বছরের ভিতরে ভোট এন গরিবের কথা না রাখতে এই আমামুল লীগের বর্মাকুষ্ঠ লাইন দেরি করে আইবো এই মিটিং তো দিলা নাকি ইনশাআল্লাহ বাংলাদেশের নয় ইয়ানে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গভীর সমুদ্র বন্দর ইয়ার কারণে ইয়ার বন্দর শহর আর উপকূলীয় সমস্ত এলাকা খাতুনগঞ্জ কোরবানীগঞ্জ নাম বাণিজ্যিক কেন্দ্র করিয়া ফেকুয়া জিদ্দাবাজার এই নাগাবাড়া ব্যক্তি সহ বরফতেরই আল্লাহ বরফত দিয়ে দে এত পরিকল্পনা শুরু হয়ে যাবে তাহলে আল্লাহ শুক্রিয়া আদা করা হবে বন্দার শুক্রিয়া আদা করা হবে আর শুক্রিয়া আদায় দিতে হইতে হবে আল্লাহ শুক্রিয়া আদা করা করিব বন্দারও শুক্রিয়া আদা করা করিব দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ দোয়া করা হবে আর নেতা জনাব তারেক রহমান দোয়া করা হবে বিএনপিলে দোয়া করা হবে আল্লাহ আর নিয়ত সাফ রাখেবান নিয়ে আল্লাহ আর হেদায়েত নসিব করবান আমরা তো দোয়া করা হবে এদেশের উন্নয়ন আল্লাহ এদেশের মানুষের উন্নয়ন আল্লাহ
এদেশের মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা হয়, দেশ হয়, আল্লাহ আরবে কোনো হেফাজত করুক, এই দোয়া করা করিব। যারা দানাতে ব্যস্ত, বেসের বলে দানা বানাতে ব্যস্ত, আল্লাহ হেদায়েত নসিব করো, নাকি নয়? আল্লাহ তোমার হেদায়েত নসিব করো ইনশাআল্লাহ। আর যারা ঘুমাইছেন যে এই তেরো নাই দোয়া করে ভয় করেছে সামনে ইনশাআল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ বেতন আমরা দোয়া করি। আর এত বড় অভিযোগ, আর তো অভিজ্ঞতা বেশি, দেশাল্লাহ হামগরিবুল্লাহ নিহত স্যার, আগেও বলছি আমরা পরীক্ষিত মানুষ, আমরা সন্তান, আমি বাঁচিতে এখন আমরা দোয়া বুঝি আল্লাহ বাসায় রেখি, ইয়ে আল্লাহ দিলে আর বাংলাদেশের সেবা করা হতে না। আমরা সন্তান লইয়ে আমরা যাতে সবসময় গর্বিত হচ্ছে আমি আল্লাহ আমার কাছে দোয়া করি, সারা বাংলাদেশের সংস্কার করা করিবে আল্লাহ দিলে, এই দেশের জনগণের বসবাসের উপযুক্ত করা হইবে, এদের যাতে অন্য দেশের করদ রাজ্য নয় ইয়ান আল্লাহ সবসময় ফাড়া দেওয়া হবে। এবং বাংলাদেশে তো দায়গিরি ফেসিবাদ সৈরাচার ফেসিস শেখ হাসিনা আওয়ামী লীগ বাকশাল কোন যাতে আল্লাহ দিল্লির মধ্যে হেফাজত করে আল্লাহ দোয়া করার এটা কম। আর বাংলাদেশের মানুষ আরা এটা থাকে, যারা বাংলাদেশের বিশ্বাস করে আল্লাহ তারা সবসময় আল্লাহ দিল্লির রাখে, ইতারা এই দেশের মানুষেরও কোনোদিন আপন মনোনয়ন করে, এই দেশের মানে নিজেরও দেশ মনোনয়ন করে, এবার আল্লাহ দায়বের সম্বন্ধে হেলিকপ্টার করে দেশে এটা বলা আছে। আর সবসময় বই আওয়ামী লীগের বাকশাল শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঢাকা বাংলাদেশত দাফন দিল্লি, এটা যে শেষ অবস্থা নয় বলে আল্লাহ বাংলাদেশের মানুষ শোনার তারা অত্যাচার এটা কত আওয়ামী লীগ টাওয়ামী লীগ আছে নাই যে বুড়া যারা কিছু আর এই দেশের মধ্যে বেকুম সামাজিক ভাবে শান্তিপূর্ণ ভাবে চাইতে চায়, যারা অতীতে মুলটুল বুঝছি বিভ্রান্ত ইতারা আল্লাহ হেদায়েত নসিব করুক এবং ইতারা গণতন্ত্রের পক্ষে যেন আইয়ে বলে আল্লাহ যেন তারা হেদায়েত নসিব করুক। কিন্তু আমরা সামাজিক ভাবে শৃঙ্খলা নষ্ট করতে না চায়, কেউ যেন না করে, কেউ আইনা তুলি না যে কোনো অনুরোধ। যাই হোক লম্বা চড়া মাথা কেউ কিছু কিছু ইশারা ভাষা বুঝছে, কেউ কেউ না বুঝে বাকি বুঝলি আরো সত্য কথা বাঁচলে বইলে শুনবে। হ্যাঁ বেগম সাহেব আমরা উদ্দেশ্যে ভাষণ দিয়ে আমরা আমি কারাগারটা ছিলাম দিয়ে আর তো করে বেশি দুধ দিয়ে রে আর বগরে জাতীয় সংসদের পাঠায় দিলে ভালোবাসা বাংলার সাথে কেউ ভাইয়ে না, আমরা এই ভালোবাসার মূল্য আয়ার জন্য শোধ করি না হয়েছে, রক্ত দিয়েও না হয়েছে। সুতরাং ভালোবাসার বন্ধন আবদ্ধ দায়িত্ব চাই সারা জীবন। আমরা খ্যাতমত দেখতে চাই, এদেশের উন্নয়ন দেখতে চাই এবং ভবিষ্যতেও যাতে আমরা এই ভালোবাসার বন্ধন আবদ্ধ দায়িত্ব ইয়ান আল্লাহ যেন আল্লাহ কবুল করে। আর জীবনের শেষ শক্তবিন্দু এবং শেষ নিঃশ্বাস দিয়ে দেয় আমি এই দেশের মানুষের কল্যাণ দিতে আল্লাহ আমাদের যেন তৌফিক দান করে। দোয়া করিবেন না, পৌঁছা দিবেন না, আর পক্ষে দোয়া চাইবেন না, আমার শরীরের পক্ষে চাইবেন না, ইনশাআল্লাহ তারিখ কি হবে 12 আমাদের লক্ষ্যেশ্বর নারীগুলো তাই চাইলা এই আর বদ্ধ আছে আর মানে আজ ধরুমিটা গন্ডগোল করি আমার সেই মাধুরী দাদা দায়িত্ব নয় আয় আর সময় নয়। তবে আয় এই মুহূর্তে আমরা কথা নদী, কারণ বালুর মিয়া নগরের বাসীরা যারা কথা হইন যদি তারা বেদ খুলে ইচ্ছা প্রকাশ করে যে পার্শ্ববর্তী লক্ষ্যস্থলে নিয়মিত তার অন্তর্ভুক্ত হইতে চায়, এটা আমাদের হতাশ হতাশ হইল ইয়ানা এটা যাই না হতা হইল যদি 12 নগর বাসী ঐক্যবদ্ধ ভাবে হয় যে তারা লক্ষ্যস্থলে অন্তর্ভুক্ত হইতে চায় তাহলে ইনশাআল্লাহ করবি। আর কিছু হয়
আর কিছু আছে লক্ষাত্র দেখেন সরকারি হাই স্কুল চাই সরকারি হাই স্কুল বুঝছি এটা সময় আরো যে উন্নয়ন আছে আমরা আলোচনা করি পরে এইটাই দিয়েও ব্যক্তিগত ইনশাআল্লাহ